আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। ২৪-এর গণবিপ্লব ছিল ভোটের অধিকার ফিরিয়ে আনার যুদ্ধ, বলছেন তারেক রহমান। এদিকে তারেক রহমানের নেতৃত্বে জনগণ নতুন স্বাধীনতার স্বাদ পেয়েছে, বলছেন রুজবে। জানাবো, জাতিসংঘের অধিবেশন নিউ ইয়র্কে দেখা হচ্ছে না ডক্টর ইউনূস, মোদির বৈঠক হবে পররাষ্ট্র উপদেষ্টা পররাষ্ট্রমন্ত্রীর। এবং সর্বশেষ জানাবো, মামলার জাল থেকে বের হচ্ছেন খালেদা জিয়া। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ২৪-এর গণবিপ্লব ছিল ভোটের অধিকার ফিরিয়ে আনার যুদ্ধ, বলছেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ৫ আগস্ট ছাত্র জনতা যে বিপ্লব ঘটিয়েছে তা অবিস্মরণীয়। ২০২৪-এর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, শহীদদের যে আত্মত্যাগ তা আমাদের কাজে লাগাতে হবে। স্বৈরাচারী হাসিনা পালিয়ে গেলেও প্রেতাত্মা এখনো দেশে অবস্থান করছে, তাদেরকে চিহ্নিত করে প্রশাসনকে ঢেলে সাজাতে হবে। তিনি বলেন, ২৪-এর গণবিপ্লব ছিল ভোটের অধিকার ফিরিয়ে আনার যুদ্ধ। আমরা দেশকে আজ স্বৈরাচার মুক্ত করতে পেরেছি। আমাদের লক্ষ্য অল্প একটু অর্জন করেছি। আমাদের আরো অনেক পথ বাকি আছে। এই পথ সঠিকভাবে পাড়ি দিতে হবে। এতে দেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। তারেক রহমান আরো বলেন, যখন দেশের জনগণের কাছে জবাবদিহিমূলক একটি ব্যবস্থা থাকবে, তখনই যারাই সরকার পরিচালনা করবে তারা জনগণের কথা চিন্তা করবে। এই কারণে জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করতে আমাদের এত ত্যাগ, তিতিক্ষা ও আন্দোলন। তারেক রহমান আরো বলেন, দেশের রাজনীতি, আইন ও বিচার ব্যবস্থা সহ সামগ্রিকভাবে মানুষের কাছে আমরা ৩১ দফা দাবি প্রস্তাবনা উপস্থাপন করেছি। এর মধ্যে অনেকগুলো বিষয় আছে। বিএনপি বিশ্বাস করে, দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে চাইলে সকল সংস্থার প্রস্তাবের সঙ্গে সঙ্গে মানুষের রাজনৈতিক অধিকার অর্জনের পাশাপাশি অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠা করতে হবে। বাংলাদেশ একটি সম্ভাবনাময়ী দেশে শুধু রাজনৈতিক মুক্তি অর্জন করলে চলবে না, একই সঙ্গে এটার সুফল পেতে হলে জনগণের অর্থনৈতিক মুক্তি অর্জনের পথ বাতলাতে হবে। যদি আমরা ঐক্যবদ্ধভাবে এগোতে পারি, তাহলে সকল ক্ষেত্রে আমাদের মুক্তি হবে। দেশীয় সম্পদ কাজে লাগিয়ে কর্মসংস্থান সৃষ্টি করে বেকার সমস্যা দূর করা যাবে। এনায়েতপুর ও বেলকুচি অঞ্চলে তাঁত শিল্পের উন্নয়ন ঘটিয়ে তাঁত শিল্পের ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে। তারেক রহমানের নেতৃত্বে জনগণ নতুন স্বাধীনতার স্বাদ পেয়েছে, বলছেন রুজবে। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, গত ৫ আগস্টের বিজয়ে ছাত্র যুবক সকলের ভূমিকা রয়েছে, কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভূমিকা, সঠিক নেতৃত্ব, সিদ্ধান্ত বাংলাদেশের আপামর জনগণ আজ নতুন স্বাধীনতার স্বাদ পেয়েছে, প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারছে। রুহুল কবির রিজভী বলেন, গত ৭ জানুয়ারি নির্বাচন বর্জনের সিদ্ধান্ত দিয়েছিলেন তারেক রহমান। অনেকেই অনেক কথা বলছিলেন, এই সিদ্ধান্তের সমালোচনা করেছিলেন, কিন্তু তারেক রহমান বলেছিলেন নির্বাচন বর্জন করতে হবে। আজ পলাতক আওয়ামী লীগ নেতারা বলছেন, ওই নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করলে শেখ হাসিনা পালাতে হতো না। তারেক রহমানের সঠিক সিদ্ধান্ত স্বৈরাচারী সরকারকে পালাতে বাধ্য করেছে। তারেক রহমানের সঠিক সিদ্ধান্তে স্বৈরাচারী সরকারকে পালাতে বাধ্য করেছে। এনায়েতপুরবাসী ফরাসি বিপ্লবের বিজয়ীদের সঙ্গে নতুন তুলনা করে তিনি আরো বলেন, গত ৪ আগস্ট এনায়েতপুরে পুলিশের সঙ্গে এক ঐতিহাসিক যুদ্ধ হয়েছে। সেই যুদ্ধে এনায়েতপুরবাসী বিজয়ী হয়েছে, পুলিশ পরাজিত হয়েছে। জাতিসংঘের অধিবেশন নিউ ইয়র্কে দেখা হচ্ছে না ডক্টর ইউনূস, মোদির বৈঠক হবে পররাষ্ট্র উপদেষ্টা পররাষ্ট্রমন্ত্রীর। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে নিউ ইয়র্কে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক হচ্ছে না। তবে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের দ্বিপাক্ষীয় বৈঠক হবে। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নিউ ইয়র্কের প্রধান উপদেষ্টার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী দেখা হচ্ছে কিনা জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, ওনাদের দুজনের নিউ ইয়র্কে উপস্থিতি একসঙ্গে হচ্ছে না। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিউ ইয়র্ক থেকে আগে চলে আসছেন, আর প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস একটু পরে যাচ্ছেন। কাজেই তাদের সেখানে দেখা হওয়ার সম্ভাবনা নেই বলে মনে হচ্ছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার দ্বিপাক্ষীয় আলোচনার বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এস জয়শঙ্করের সঙ্গে আমার দেখা হওয়ার বিষয়টি প্রায় নিশ্চিত। ভারতের সঙ্গে আমাদের সম্পর্কে যে এক ধরনের টানাপোড়েন চলছে, এটা স্বীকার করতে হবে। সমস্যার সমাধান করতে হলে সমস্যার অস্তিত্ব অস্বীকার করলে চলবে না। তিনি আরো বলেন, আমরা অবশ্যই টানাপোড়েন দূর করার চেষ্টা করব এবং ওয়ার্কিং রিলেশন কাজ সম্পর্কে যেন হয়, তবে সম্পর্কটা হতে হবে মর্যাদা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে। এর ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নেওয়া সম্ভব এবং আমরা সেই চেষ্টাই করব। এর আগে পররাষ্ট্র উপদেষ্টা লিখিত বক্তৃতায় বলেন, ২৪ সেপ্টেম্বর থেকে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের উপাচার্যের বিতর্ক পর্ব শুরু হতে যাচ্ছে। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, সাম্প্রতিক বছরগুলোর মতো এবার বাংলাদেশ থেকে শতাধিক সদস্যের প্রতিনিধি দল ভাড়া করা
উড়োজাহাজে নিউ ইয়র্ক সফর করবে না, বরং যার এই সংশ্লিষ্টতা বা দায়িত্ব সে অনুযায়ী যতটা সম্ভব সীমিত আকারে প্রতিনিধি দল গঠন করা হয়েছে। তিনি আরো বলেন, আমি আমার দায়িত্বের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ উচ্চ পর্যায়ের সভাপতিগুলো অংশগ্রহণের জন্য 2 দিন আগে ভিন্ন একটি ফ্লাইটে নিউ ইয়র্কে যাব। তিনি জানান, প্রধান উপদেষ্টা 3 দিন নিউ ইয়র্কে অবস্থান করে সফর শেষে 27 সেপ্টেম্বরে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হবেন। তৌহিদ হোসেন বলেন, এবছরের অধিবেশন বাংলাদেশের জন্য বিশেষভাবে তাৎপর্যপূর্ণ, কারণ এই বছরে জাতিসংঘে বাংলাদেশের সদস্য প্রাপ্ত 50 বছর পূর্তি হচ্ছে। এ উপলক্ষে প্রধান উপদেষ্টার উপস্থিতিতে 24 সেপ্টেম্বর জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশ একটি উপাচার্যের সংবর্ধনা আয়োজন করছে। এ সময় বিভিন্ন দেশের প্রতিনিধি দলের প্রধানের পাশাপাশি জাতিসংঘের শীর্ষস্থানীয় কর্মকর্তা, কয়েকটি দেশের সরকার বা রাষ্ট্রপ্রধানের বিভিন্ন সংস্থার প্রধানেরা অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। 27 সেপ্টেম্বর প্রধান উপদেষ্টা জাতিসংঘের সাধারণ পরিষদের সাধারণ বিতর্ক পর্বে বক্তব্য দেবেন বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। সেই ভাষণে প্রধান উপদেষ্টা বিগত 2 মাসে বাংলাদেশের ঘটে যাওয়া গণঅভ্যুত্থানের বিবরণ ও আগামী দিনে জনভিত্তিক, কল্যাণমুখী ও জনস্বার্থ নিবেদিত একটি রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার দৃঢ় প্রত্যয় বিশ্ব দরবারে তুলে ধরবেন বলে আশা করা হচ্ছে। পাশাপাশি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিতের ক্ষেত্রে শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের বলিষ্ঠ অবস্থান, জলবায়ু পরিবর্তন ও এর প্রভাব, জলবায়ুর ন্যায় বিচার প্রতিষ্ঠা, বিশ্বব্যাপী সংখ্যাত রোহিঙ্গা সংকট, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের ক্ষেত্রে উন্নয়নশীল দেশগুলোর প্রতিকূলতা, উন্নয়নশীল দেশগুলো থেকে সম্পদ পাচার প্রতিরোধ, নিরাপদ অভিবাসীদের মৌলিক পরিষদ প্রাপ্তির নিশ্চয়তা, জেনারেটিভ কৃত্রিম বুদ্ধিমত্তার পরিপ্রেক্ষিতে প্রযুক্তির টেকসই হস্তান্তর এবং ফিলিস্তিন সম্পর্কিত বিষয়গুলো তার বক্তব্যে উঠে আসতে পারে। পররাষ্ট্র উপদেষ্টা জানান, প্রধান উপদেষ্টা বেশ কয়েকটি দ্বিপাক্ষীয় বৈঠকে অংশগ্রহণ করবেন বলে আশা করা যাচ্ছে। তিনি নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী, পাকিস্তানের প্রধানমন্ত্রী, নেপালের প্রধানমন্ত্রী, ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট, জাতিসংঘের মহাসচিব, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী, জাতিসংঘ মানবাধিকার সম্পর্কিত হাই কমিশনার, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট, ইউএসএইডের প্রশাসকের সাথে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নিয়ে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন। তবে এ সময় অনেক বৈঠকের সিদ্ধান্ত শেষ মুহূর্তেও হয়ে যায়। সে বিবেচনায় নতুন বৈঠক তালিকায় যোগ হতে পারে, আবার সময়ের অভাবে কোনো বৈঠক বাদও যেতে পারে। মামলার জাল থেকে বের হচ্ছেন খালেদা জিয়া। আওয়ামী লীগ সরকারের পতনের পরদিন 6 আগস্ট 2টি দুর্নীতি মামলার সাজা মওকুফের মুক্তি পেয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। হাতে পেয়েছেন তার পাসপোর্ট। দীর্ঘদিন পর হাসপাতাল থেকে গুলশানের বাসায় ফিরছেন সাবেক এই প্রধানমন্ত্রী। এরপর গত 3 সেপ্টেম্বর মানহানির 5 মামলা খারিজ করে খালেদা জিয়াকে খালাস দিয়েছেন ঢাকার সিএমএম আদালত। বিভিন্ন বিচারিক আদালতে বিচারাধীন থাকা এমন আরও 30 মামলার জাল থেকে বের হওয়ার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। খুব শীঘ্রই সব মামলা থেকে তিনি অব্যাহতি পাবেন বলে আশা প্রকাশ করছেন বিএনপি দলীয় আইনজীবীরা। আইনজীবী ও আদালত সূত্রে জানা গেছে, 2007 থেকে 2016 সাল পর্যন্ত বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে দুর্নীতি, যানবাহনে আগুন দিয়ে মানুষ হত্যা, সহিংসতা, মানহানি ও নাশকতার অভিযোগে 37টি মামলা করা হয়েছিল। এর মধ্যে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের সময়ে তার বিরুদ্ধে 5টি মামলা করা হয়। মামলাগুলোর মধ্যে 2018 সালে 2টি দুর্নীতির মামলায় 17 বছরের সাজা হয় খালেদা জিয়ার। অভিযোগ প্রমাণিত না হওয়ায় একটির মামলা খারিজ করেন আদালত। এর মধ্যে 7টি মামলা থেকে অব্যাহতি পেয়েছেন, বাকি রয়েছেন আরও 30 মামলা। এর মধ্যে বিচারিক আদালতে 19টি মামলা বিচারাধীন এবং হাইকোর্টে আদেশ স্থগিত রয়েছে 11টি মামলা কার্যক্রম। এসব মামলা অনিষ্পন্ন থাকলেও জামিনে রয়েছেন তিনি। মামলার মধ্যে গ্যাটকো, নাইকো ও বড়পুকুরিয়া কয়লা খানি দুর্নীতি মামলা সহ 6টি মামলা ঢাকার আদালতে বিচারাধীন। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মাসুদ আহমেদ তালুকদার সমকালকে বলেন, আইনগত পদ্ধতি অনুসরণ করে সামনের দিকে এগোনো হচ্ছে। শিগগিরই খালেদা জিয়া এসব মামলা থেকে অব্যাহতি পাবেন। রাজনৈতিক উদ্দেশ্যে এসব মামলা দায়ের করা হয়েছিল। একটি ধার্য তারিখে অব্যাহতির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর ৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বর্তমানে গুলশানের বাসায় ফিরে যাওয়া অবস্থান করছেন। খুব দ্রুত তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে নানা তৎপরতা চালাচ্ছে বিএনপি। রাজনৈতিক অঙ্গনে এই নিয়ে নানা আলোচনাও চলছে। বিএনপি আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে খালেদা জিয়ার বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যে মিথ্যা বানোয়াট মামলা করা হয়েছিল। এগুলো চলমান, যদিও প্রতিটি মামলা চলার মতো কোনো উপাদান নাই। আদালতের প্রতি শ্রদ্ধা রেখে আইনি প্রক্রিয়ায় এসব মামলা মোকাবেলা করা হবে। রাজধানীর গাবতলী, বালুর মাঠ ও মিরপুর মাজার রোড সংলগ্ন এলাকায় 2015 সালের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত যানবাহন ভাঙচুর, পুলিশের কাজে বাধা সহ নাশকতার অভিযোগে খালেদা জিয়ার বিরুদ্ধে দারুস সালাম থানায় 11টি মামলা হয়। ঢাকার বিশেষ জজ আদালতে মামলাগুলো বিচারের জন্য থাকলেও হাইকোর্টের আদেশে মামলার কার্যক্রম স্থগিত রয়েছে। 2015 সালের জানুয়ারিতে পেট্রোল বোমা দিয়ে 4 জনের গায়ে অগ্নিসংযোগ, হত্যা ও হতাহতের ঘটনার যাত্রাবাড়ী থানায় খালেদা জিয়ার বিরুদ্ধে 4টি মামলা করা হয়। এসব মামলা উচ্চ আদালতের আদেশে স্থগিত রয়েছে। 2015 সালের 25 জানুয়ারি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের হায়দারপুলের 14 গ্রামে একটি কাভার্ড ভ্যানে অগ্নিসংযোগ ও পাশাপাশি বেশ কিছু গাড়ি ভাঙচুর করেছে ঘটনা ঘটে। এ ঘটনায় ওই দিন চৌদ্দগ্রাম থানার বিশেষ ক্ষমতা আইনে এবং নাশকতার অভিযোগে 2টি মামলা হয়।
2017 সালের 14 ফেব্রুয়ারি এই মামলার কুমিল্লার মুখ্য মহানগর হাকিম আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। খালেদা জিয়া সহ 32 জনকে এই মামলায় আসামি করা হয়। দুটি মামলায় তিনি হাইকোর্ট থেকে জামিন আছেন। একই বছরের 2 ফেব্রুয়ারি ঢাকা চট্টগ্রাম মহাসড়কে একটি বাসে পেট্রোলিয়াম বোমা নিক্ষেপ করা হয়। এ ঘটনায় যারা মারা যান তারা 7 জন যাত্রী এবং গুরুতর আহত হন আরও 25 থেকে 26 জন। এ ঘটনার পরদিন চট্টগ্রাম থানার এসআই নুরুজ্জামান বাদী হয়ে 56 জনের বিরুদ্ধে মামলা করেন। এই মামলায় আদালতে অভিযোগপত্র দেওয়া হলেও বিচার কার্য এখনই শুরু হয়নি। 71 মুক্তিযুদ্ধের শহীদদের সংখ্যা নিয়ে বিতর্ক সৃষ্টির অভিযোগে খালেদা জিয়ার বিরুদ্ধে 2016 সালের 25 জানুয়ারি রাষ্ট্রদ্রোহিতার মামলা করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ডক্টর মমতাজ উদ্দিন আহমেদ মেহেদী। উচ্চ আদালতের নির্দেশে এই মামলার কার্যক্রম স্থগিত রয়েছে। এছাড়া নাইকো, গাটক ও বড়পুকুরিয়া কয়লা খানির দুর্নীতিসহ 6টি মামলার বিচার নিম্ন আদালতে চলমান থাকলেও অসুস্থ থাকার কারণে 2019 সাল থেকে এই পর্যন্ত কোনো মামলা ধার্য তারিখ আদালতে হাজিরা দিতে পারেনি খালেদা জিয়া। বিএনপি আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ বলেন, ফৌজদারি কার্যবিধি ও সাংবিধানিক প্রক্রিয়া এসব মামলা প্রত্যাহারের জন্য সামনের দিকে এগোচ্ছে। সরকারের সঙ্গে আলাপ আলোচনা চলছে। খুব শীঘ্রই মামলাগুলো সরকার প্রত্যাহারের ব্যবস্থা করবে বলে আশা প্রকাশ করেন তিনি। ক্ষমতার অপব্যবহার করে 3টি গ্যাস ক্ষেত্রে পরিত্যক্ত দেখিয়ে কানাডীয় কোম্পানি নাইকোর হাতে তুলে দেওয়ার মাধ্যমে রাষ্ট্র প্রায় 13,777 কোটি টাকার ক্ষতি অভিযোগ খোলে খালেদা জিয়ার বিরুদ্ধে। 2007 সালের 9 ডিসেম্বর তত্ত্বাবধায়ক সরকারের আমলে খালেদা জিয়া গ্রেপ্তারের পর তেজগাঁও থানায় এই মামলা করে দুদক। 2008 সালের 5 মে খালেদা জিয়া সহ 11 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় দুদক। বর্তমানে মামলাটি ঢাকার 9 নম্বর বিশেষ জজ আদালতে বিচারাধীন। আগামী 24 সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানির তারিখ রয়েছে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্ট আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।